আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। সরকারের কাছে এরই মধ্যে জানতে চাওয়া হয়েছে কত দিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেওয়ার কথা ভাবছে বা পুনর্বিবেচনা করার কথা ভাবছে। জাতিসংঘ কিন্তু বলেছে যে কেউ অপরাধী হলে তাকে নিশ্চয়ই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু তাই বলে একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কের অন্তর্গত। জাতিসংঘ প্রশ্ন তুলেছে যে ঠিক কোন আইনে নির্বিচারে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার করে সরাসরি মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার উপরে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তারেক রহমান সরকারের মন্ত্রিসভায় দায়িত্ব পাওয়ার পর থেকেই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে প্রধান যে অ্যাসাইনমেন্টটা দিয়ে ব্যস্ত রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটা হচ্ছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচনে বাংলাদেশ যাতে নির্বাচিত হতে পারে, সেই অধিবেশনের সভাপতিত্ব করতে যাতে নির্বাচিত হতে পারেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য কয়েকটি কারণে এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিত্বে নির্বাচিত হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক, প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্রের ভিসার কোনো ঠিক নাই, মানে সেই 2007 সালের 1/11 সরকারের সময় তখনকার যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে যেসব তার বার্তা পাঠিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান সম্পর্কে, সেখানে তিনি স্পষ্টতই তারেক রহমানকে দুর্নীতি এবং সন্ত্রাসের বরপুত্র হিসেবে আখ্যায়িত করে তাকে যাতে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেওয়া না হয়, তার যাতে যেসব ভিসা আছে সেসব ভিসাও বাতিল করা হয়। কারণ মরিয়ার্টির সন্দেহ ছিল তারেক রহমানের এমনকি একাধিক পাসপোর্টও থাকতে পারে এবং একাধিক পাসপোর্টেই হয়তো তিনি ভিসা নিয়ে থাকতে পারেন। সেসব পরামর্শে ওই যে এফবিআই এর কালো তালিকাভুক্ত হয়ে তারেক রহমানের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে, এখনো তিনি নিশ্চিত নন যে কবে যুক্তরাষ্ট্রের ভিসা আবার পাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি আদৌ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন কিনা। দ্বিতীয়ত, শেখ হাসিনার সময়ে বাংলাদেশ টিকাদানের ক্ষেত্রে, বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে এমন সাফল্য দেখিয়েছিল যে প্রায়শই জাতিসংঘ থেকে শেখ হাসিনা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজির কারণে পুরস্কৃত হচ্ছিলেন, টিকায় ব্যাপক সাফল্যের জন্য বাংলাদেশে পুরস্কৃত হচ্ছিলেন, কিংবা নারী শিক্ষা বিস্তারে পুরস্কৃত হচ্ছিলেন। জাতিসংঘে একরকমের তারকা খ্যাতি পেয়েছিলেন স্বল্পোন্নত দেশের সরকার প্রধানগুলোর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তারপর ইউনূস যখন ক্ষমতায় এলেন, তিনি দুবার সুযোগ পেয়ে সাধারণ পরিষদের অধিবেশনে যাওয়ার সময় এমন এক ধরনের নাটক সাজিয়েছেন, যেমন ধরুন প্রথমবার তিনি গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের একটা সম্বর্ধনায় যোগ দিয়েছেন, প্রেসিডেন্ট ক্লিন্টনের সামনে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় দফায় আক্তার হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ মোহাম্মদ তাহের এদেরকে সফর সঙ্গী করে সাধারণ পরিষদের অধিবেশনে গেছেন। নিউ ইয়র্কে নামতে না নামতে আক্তার হোসেন ডিম খেয়েছে, আর মির্জা ফখরুল আর তাহের তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন, ইউনূসের প্রশংসা করেছেন। এসব নিয়ে একটা সংবাদ মাধ্যমের শিরোনামের এবং মনোযোগের কেন্দ্রে ছিল ইউনূসের জাতিসংঘ সাধারণ পরিষদের সফরও। সেখানে এসে এই যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান একদিকে আমেরিকা যেতেই পারবেন কিনা, আর গেলেও তিনি আদৌ মনোযোগ পাবেন কিনা, কিংবা এই নির্বাচনের আগেও যেই প্রধানমন্ত্রীকে টাইম পত্রিকা খাম্বা তারেক হিসেবে অভিহিত করেছেন, তিনি যথেষ্ট সম্মানিত হবেন কিনা বিশ্ব নেতৃবৃন্দের দ্বারা, এসব নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভেতরে একটা উদ্বেগ শঙ্কা আছে। এই উদ্বেগ শঙ্কার অনেকটারই অবসান ঘটতে পারে যদি জাতিসংঘের এই 81তম অধিবেশনের সভাপতিত্ব পায় বাংলাদেশ। কাজেই
খলিলুর রহমানকে যখন তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী করতে রাজি হয়েছেন, তিনি সুনির্দিষ্টভাবে এই অ্যাসাইনমেন্ট দিয়েছেন যাতে খলিলুর রহমান এই আগামী কয়েক মাস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে সমর্থন আদায়ে দেশে দেশে যান এবং একরকম ভাবে নিশ্চিত করেন যে তিনি বাংলাদেশের পক্ষে এই সভাপতিত্ব নিয়ে আসতে পারবেন। খলিলুর রহমানের জন্য এটা তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট হয়ে দেখা দিয়েছে, এমনকি জ্বালানি সংকটের এই সময়েও। এবং তাই তিনি একের পর এক দেশ সফর করছেন ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকেই। এর মধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, সমর্থন আদায়ের চেষ্টা করেছেন, কয়েক দফা তুরস্কে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং তুরস্কে একটা আনাতোলিয়া ডিপ্লোম্যাসি কনফারেন্সের সাইড লাইনে বারবারই চেষ্টা করেছেন অন্যান্য দেশের প্রতিনিধিদেরকেও বাংলাদেশের পক্ষে আনতে। এবং সাইপ্রাস হচ্ছে বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী এই সভাপতিত্ব পদের জন্য। বছর চারেক আগে শেখ হাসিনার শাসনামলে ঠিক হয়েছিল যে বাংলাদেশ এই অধিবেশনটিতে 2026-এর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপর ফিলিস্তিন এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবার আকাঙ্ক্ষা প্রকাশ করায় বাংলাদেশ একরকমের ভাবছিল যে এই পদে সে আর প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা। এখন ফিলিস্তিন সরে দাঁড়িয়েছে এবং তারেক রহমান সরকারের ব্যাপক আগ্রহে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশে দেশে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন, সমর্থন প্রার্থনা করছেন যাতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সভাপতিত্ব পায়। আর ধারণা করা যায়, প্রত্যাশা করা যায় বাংলাদেশ সভাপতিত্ব পেলে বাংলাদেশের সরকার প্রধানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের যে কাগজপত্র হওয়া প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রয়োজন, সেগুলো অনেকটাই সহজতর হয়ে উঠতে পারে। এই অবস্থায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব পেতে খলিলুর রহমান জ্বালানি সংকট যখন পৃথিবীতে তুঙ্গে, সেই সময়টায় কি পরিমাণে সফর করছেন শুধুমাত্র এই সভাপতি পদে সমর্থন পেতে, সেটা শুধুমাত্র এপ্রিলে তার সফরসূচি দেখলেই পরিষ্কার হবে। তিনি 17 থেকে 19 এপ্রিল তুরস্ক সফর করেছেন, আঙ্কারা থেকে তিনি 19 এপ্রিল ব্রাসেলস গিয়েছেন, সেখানে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ সহ ইউর কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এরপর তিনি আদ্দিস আবাবা গিয়েছেন ইথিওপিয়ার এবং 23 এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করেছেন। এগুলো তার পত্রিকায় প্রকাশিত খবর। খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকতেও যেমনটা অনেক ক্ষেত্রেই তিনি কখন যে কোথায় আছেন জানা যায় না। ভারত বরাবর বাংলাদেশকে পূর্ণাঙ্গ সমর্থন দিয়ে এসেছে যে কোনো আন্তর্জাতিক সভায় বা যে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নির্বাচনের ক্ষেত্রে। পুরো শেখ হাসিনার আমল জুড়েই এই অঞ্চলে একেবারে এক রকমের অবিচ্ছেদ্য বন্ধু হিসেবে দেখা হয়েছে ভারত বাংলাদেশকে, এবং সেটার কারণে ভারতের বন্ধুরা সারা পৃথিবীতেই বাংলাদেশকে ভোট দিয়েছে যে কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যখনই বাংলাদেশ সে নির্বাচনে দাঁড়িয়েছে। তারেক রহমান সরকারের ক্ষেত্রে সে আশ্বাস কিন্তু খলিলুর রহমান জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পরেও আদায় করে নিয়ে আসতে পারেননি। তারা প্রত্যাশা করছেন যে ওআইসির সদস্যভুক্ত দেশগুলো, ইসলামিক ঐক্যজোটের যে সদস্যভুক্ত দেশগুলো, তারা তাদের বিষয়ে অন্যান্য দেশকেও এক রকমের মোটিভেট করার বা আগ্রহী করার চেষ্টা করবেন, বাংলাদেশের পক্ষে নিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু সে বিষয়েও এখনো লিবিয়া, আলজেরিয়া, সৌদি আরবের মতো অনেক দেশের আশ্বাস পেয়েছে বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বটে, কিন্তু এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সত্যি সত্যি ইসলামী ঐক্যজোটের দেশগুলো শেষ পর্যন্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে ভোট দেবে কিনা, বিশেষ করে ইরান যুদ্ধের পর যে ধরনের এক রকমের পালাবদল ঘটেছে, মেরুকরণ ঘটছে, সেসব সময়ে সেগুলো নিয়েও একটা প্রশ্ন দেখা দিয়েছে। এর মধ্যে বিস্ময়কর যে জল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নাকি ফোন করেছেন আওয়ামী লীগ আমলের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে, যাতে তিনি জাতিসংঘে তার যে প্রভাব, কারণ তিনি 2009 থেকে 2015 দীর্ঘ 6 বছরের বেশি সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘে নিযুক্ত ছিলেন, এবং এই যে জাতিসংঘে তার যে প্রভাব সেই বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে এবং পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি যাতে খলিলুর রহমানের পক্ষে দুটো ভালো কথা বলে দেন, খলিলুর রহমানের পক্ষে কিছু সমর্থন আনতে কাজ করেন, সেই জল্পনা এখন তুঙ্গে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, অনেক পক্ষ বলছে যে একে আব্দুল মোমেন আওয়ামী লীগ আমলের এই পররাষ্ট্রমন্ত্রী শুধু যে তার পক্ষে দুটো ভালো কথা বলে দিতে পারেন তাই নয়, তারেক রহমান সরকারকে এই যে জাতিসংঘের বিভিন্ন ফোরামে আওয়ামী লীগের তরফে চিঠি লিখে যে জানানো হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ভয়াবহ মবের রাজত্ব বাংলাদেশে কায়েম করা হয়েছিল, কি ধরনের বেআইনিভাবে আন্তর্জাতিক আইনি কাঠামোর অন্তর্গত সন্ত্রাস বিরোধী আইনে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে বেআইনিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবং কিভাবে বেধড়ক গ্রেফতার করে বিনা বিচারে মাসের পর মাস, বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ঢালাওভাবে কারাগারে আটক রাখা হয়েছে। এই নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ চিঠি লিখেছে, আওয়ামী লীগের তরফে জাতিসংঘে চিঠি লেখা হয়েছে, এমনকি বাংলাদেশ নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘে চিঠি লিখেছেন গত নভেম্বরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিজে, এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মামলার রায়ের আগে আগে ওই চিঠিতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন ও আইনের লঙ্ঘনের অভিযোগ তুলে এ বিষয়ে হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, কাউন্টার টেরোরিজম, সন্ত্রাসবাদ বিরোধী এবং মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, নির্বিচার আটক বিরোধী স্পেশাল রিপোর্টিয়ার এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার, এই তিনটি অতি গুরুত্বপূর্ণ কমিটি থেকে জাতিসংঘের তরফে বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানতে চাওয়া হয়েছে যে ঠিক কি আইনের ভিত্তিতে একটা রাজনৈতিক দলের, সম্পূর্ণ রাজনৈতিক দলের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করা হলো। সরকারের কাছে এরই মধ্যে জানতে চাওয়া হয়েছে কত দিনের মধ্যে সেই নিষেধাজ্ঞা তারা তুলে নেওয়ার কথা ভাবছে বা পুনর্বিবেচনা করার কথা ভাবছে। জাতিসংঘ কিন্তু বলেছে যে কেউ অপরাধী হলে তাকে নিশ্চয়ই বিচারের আওতায় আনতে হবে, কিন্তু তাই বলে একটি রাজনৈতিক দলকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সেটা একটা ইন্টারন্যাশনাল ফ্রেমওয়ার্কের অন্তর্গত। জাতিসংঘ প্রশ্ন তুলেছে যে ঠিক কোন আইনে নির্বিচারে আওয়ামী লীগের রাজনৈতিক নেতা কর্মীদের গ্রেফতার করে সরাসরি মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতার উপরে বাংলাদেশ সরকার হস্তক্ষেপ করছে। মানবাধিকার বিষয়ে যখন জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়াররা বাংলাদেশে এমন উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারের কাছ থেকে কোনো সন্তোষজনক উত্তর এখনো পায় নাই, তখন এই অবস্থায় বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদাধিকারী একজন ব্যক্তির পক্ষে এই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসা সম্ভব কিনা তা নিয়ে জাতিসংঘ বিষয়ে যারা ওয়াকিবহাল তাদের অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। কাজেই খলিলুর রহমান যে মোমেনকে ফোন করে থাকতে পারেন সেটা তাদের কাছে এমন কোনো অবিশ্বাস্য বিষয় বলে মনে হচ্ছে না। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কাছে এখন এক আতঙ্কের নাম পাকিস্তানি তালেবান নামে পরিচিত সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। টিটিপির আস্তানা চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পাওয়ার পর থেকে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গিয়ে শুধু বিমানেই নয়, সেনা, নৌ এবং সবশেষ পুলিশ বাহিনীতেও টিটিপির সাথে জড়িত আছে এমন সন্দেহভাজন সদস্যের খোঁজ পেয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলোর গোয়েন্দারা, আর তাতে বাহিনীগুলোতে শুরু হয়েছে শুদ্ধি অভিযান। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বাহিনীগুলোতে টিটিপির সাথে সংশ্লিষ্ট আছেন এমন 40 থেকে 50 জন সন্দেহভাজনের বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত চলছে।
তবে বাহিনীগুলোতে অভিযান চালালেও তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির জন্য যেসব বেসামরিক নাগরিক বাংলাদেশ থেকে সদস্য সংগ্রহ করত তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, আর তাতে বাড়ছে জঙ্গি হামলার আশঙ্কা। সে কারণে দেশের 8টি বিমানবন্দর সহ প্রায় সবগুলো কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনার নিরাপত্তা জোরদারে উচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার একাধিক সূত্র নিশ্চিত করেছে 4 ক্যাটাগরির কেপিআই স্থাপনার মধ্যে প্রথম 2 ধরনের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জারি করার নির্দেশ এসেছে। প্রশ্ন হলো, এমন সতর্কতা জারি আর জঙ্গি হামলা কিংবা জঙ্গিদের তৎপরতা হঠাৎ করে দেখা যাচ্ছে কেন? বিএনপি সরকার ক্ষমতায় আসার 2 মাসের মধ্যে কি এমন হলো যে জঙ্গিদের তৎপরতা বেড়েছে বলা হচ্ছে? পুলিশ ও একাধিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলছেন, দেশের প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিদের এমন তৎপরতা হঠাৎ করে বাড়েনি, বরং বিগত অন্তর্বর্তী সরকারকে গত বছরের জুলাই মাসে একটি বিদেশি দেশের রাষ্ট্রদূত বিশেষভাবে সতর্ক করার পরও ইউনূস সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এখন প্রশ্ন উঠেছে, ইউনূসের উপদেষ্টা পরিষদের যেসব প্রভাবশালী সদস্য এই জঙ্গিদের মদত দিত তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, নাকি তারা রাঘব বল বলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি হলো একটি দেওবন্দি জিহাদি জঙ্গি গোষ্ঠী। তারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এটি মূলত আফগান পাকিস্তান সীমান্তের 2 পাশেই সক্রিয়। 2007 সালের ডিসেম্বরে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতি এলাকার বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে একত্র করে টিটিপি গঠিত হয়। আল কায়দা জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এর জন্ম। মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন বড় নেতার মৃত্যুর পর গোষ্ঠীটি একসময় দুর্বল হয়ে যায়। তবে বর্তমান নেতা নূর ওয়ালি মেহসুদের নেতৃত্বে 2020 সাল থেকে তারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু করে। এর ফলে জামাতুল আহরার মতো দলগুলো পুনরায় টিটিপিতে যোগ দেয়, যা তাদের শক্তি ও হামলার সক্ষমতা বাড়িয়ে তোলে। 2021 সালের আগস্টে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর টিটিপি আরও শক্তিশালী হয়। পরে তালেবান সরকার পাকিস্তান ও টিটিপির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে। এর মাধ্যমে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি হয় এবং টিটিপির বন্দীরা পাকিস্তান থেকে মুক্তি পান। তবে 2021 সালের ডিসেম্বরে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর টিটিপি আফগানিস্তান থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা বাড়িয়ে দেয়। টিটিপির হয়ে যুদ্ধ করতে বাংলাদেশিরা আফগানিস্তান ও পাকিস্তানে যায়, এমন তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। 2025 সালের 27 এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর বোমা হামলায় টিটিপির 54 জন সদস্যের সঙ্গে আহমেদ জুবাইর নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাকিস্তানি গণমাধ্যমে প্রকাশিত হয়। 2025 সালে অন্তত 4 জন বাংলাদেশি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছেন। এসব ঘটনার পর পাকিস্তানের টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত বছর জুলাই মাসে বাংলাদেশে অন্তত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন ছিলেন শামীম মাহফুজ, যিনি জঙ্গি তৎপরতার অভিযোগে আওয়ামী লীগ আমলে 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। শামীম মাহফুজের নেতৃত্বে টিটিপির জন্য সংগ্রহ করা এসব সদস্য ইউনূস সরকারের আমলে বাংলাদেশের ঢাকার মার্কিন দূতাবাসে হামলার হুমকিও দিয়েছিল। তখন মার্কিন দূতাবাসের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন ছিলেন ছুটিতে। সেখানে তখনকার ভারপ্রাপ্ত দূত মেগান বোল্টেন গত বছরের 10 জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করে এদের গ্রেপ্তার করতে বলেন। মজার ব্যাপার হলো, জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে মালয়েশিয়া থেকে 3 বাংলাদেশিকে ফেরত পাঠানোর পরও গত বছরের 6 জুলাই জাহাঙ্গীর আলম চৌধুরী বীর দর্পে বলেছিলেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। কিন্তু ঠিক তার 4 দিনের মধ্যে মেরিন বোল্ডেনের সাথে বৈঠকের পর সুর উল্টে গিয়েছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার। ওই দিন জঙ্গি থাকার কথা স্বীকার করে নিয়ে ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক এরিয়ার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। নিয়মিত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেখানে কোস্টগার্ডও মোতায়েন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার বিরোধিতা সত্ত্বেও 15 জুলাই শামীম মাহফুজকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরও বাংলাদেশে টিটিপির তৎপরতা থেমে থাকেনি, যে কারণে ছুটি থেকে ফিরে ট্রেসিয়ান জ্যাকবসন 28 জুলাই মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে বিষয়টি নিয়ে উদ্বেগ জানান। ওই বৈঠকে ট্রেসিয়ান জ্যাকবসন 2025 সালের 22 এপ্রিল আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে
জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগ আছে এমন কয়েকজনের বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে জঙ্গি তৎপরতা বাড়ার ব্যাপারে ইউনূস সরকারের শীর্ষ মহলকে বারবার সতর্ক করলেও অন্তর্বর্তী সরকার তখন ছিল চুপ। উল্টো যেসব পুলিশ কর্মকর্তা তদন্ত করতে চাইতো তাদেরকে রিমোট এলাকায় ট্রান্সফার করা হতো। এরই ফাঁকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোতে ছড়িয়ে পড়ে টিটিপির সদস্য সংগ্রহ কার্যক্রম। এরই মধ্যে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি থেকে নিখোঁজ একজন ওয়ারেন্ট অফিসারের সন্ধান পায় বাহিনীর গোয়েন্দারা। চট্টগ্রামের বিএফ জহুরুল হক ঘাঁটিতে কর্মরত ওই ওয়ারেন্ট অফিসার কর্মস্থলে অনুপস্থিত থাকার পর থেকে তদন্ত শুরু হয়। তিনি প্রায় 2 মাস ধরে বিনা ছুটিতে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে টিটিপির একটি আস্তানা থেকে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এমন তথ্যের পর বিমান বাহিনীর ভেতরে উগ্রবাদী সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করলে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এ ধরনের ঘটনায় গত 1 সপ্তাহে বিমান বাহিনীর 20 জনের বেশি সদস্যকে আটক করা হয়েছে। আটক হওয়াদের মধ্যে ওই ওয়ারেন্ট অফিসার ছাড়াও আছেন 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনা এবং 1 জন ইমাম। বিএএফ ঘাঁটির এই মসজিদের ইমামকে এই চক্রের মূল নিয়োগকারী হিসেবে সন্দেহে আটক করা হয়েছে। এই ঘটনার পর বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সমন্বিত অভিযান চালানো হচ্ছে। বাহিনীর ভেতরে গত কয়েক মাস ধরে কোনো নিয়োগ নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন। এছাড়া কোনো স্পর্শকাতর তথ্য পাচার হয়েছে কিনা এবং বাংলাদেশ থেকে নিয়োগকৃত ব্যক্তিদের বিদেশে জঙ্গি কার্যকলাপে পাঠানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে সেনাবাহিনীর এক চাকরিচ্যুত সদস্যকেও একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নৌবাহিনীতেও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধেও একই অভিযোগ পেয়েছে। ওই কনস্টেবলকে বাহিনীর পক্ষ থেকে আইসোলেটেড করে রাখা হয়েছে। অভিযুক্তের সেলফোন ফরেনসিক পরীক্ষার মাধ্যমে আরো কোনো পুলিশ সদস্য বা অন্য কেউ এই সশস্ত্র চরমপন্থী সংগঠনের সঙ্গে জড়িয়েছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। জানা গেছে, বিশেষ করে দীর্ঘদিন যেসব কর্মকর্তার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। অভিযুক্ত কনস্টেবল সবশেষ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আহমেদ মহিদের দেহরক্ষী হিসেবে দায়িত্বরত ছিলেন। অভিযুক্ত শাকিল সে সময় দায়িত্ব পালনের অংশ হিসেবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন। এর মধ্যে বিমান বাহিনীর তদন্তে উঠে আসে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন এমন অন্তত 6 জন ওয়ারেন্ট অফিসার বর্তমানে দেশের বাইরে রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা তুরস্ক, পাকিস্তান, নিউজিল্যান্ড ও পর্তুগালে পালিয়ে গেছেন। এটি তদন্ত প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে এবং ঘটনার একটি আন্তর্জাতিক যোগসূত্র তৈরি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, কক্সবাজার উখিয়া এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনার চেষ্টার ইঙ্গিত পাওয়ার পর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য ফাঁসের মতো ঝুঁকির বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অবস্থা বেগতিক হয়ে যাওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলে সরকারকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখন নড়ে চড়ে বসেছে। পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গত 23 এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামির কাছ থেকে পাওয়া তথ্যে হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে সম্ভাব্য হামলাকারী হিসেবে 2 সেনা সদস্যের কথা তুলে ধরা হয়। তবে দ্য ডিসেন্টার এক খবরে বলা হয়েছে, এদের মধ্যে রাহেদ হোসেন মাহেদ সেনা সদস্য হলো, রাকিব সেনা সদস্য নন। পুলিশের বিশেষ শাখার সূত্রগুলো বলছে, জঙ্গি হামলার আশঙ্কা প্রথম দিকে সিরিয়াসলি নেওয়া হয়নি, কিন্তু পরবর্তী তদন্তে প্রায় সবগুলো বাহিনীতে জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্টদের তথ্য উঠে আসলে নড়েচড়ে বসে সরকার। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিশেষ সতর্ক বার্তা পাঠাতে বাধ্য হয়। কি পয়েন্ট ইনস্টলেশন বা কেপিআই স্থাপনাগুলো নিরাপত্তা বাড়ানোর বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, বাংলাদেশের নিরাপত্তার গুরুত্ব অনুযায়ী 1A, 1B, 2 এবং 3 এই 4টি ক্যাটাগরিতে কেপিআই স্থাপনাগুলোকে ভাগ করা হয়। এর মধ্যে ক্যাটাগরি 1A ভুক্ত প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদান করা হয়। এগুলো হলো বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বাংলাদেশ ব্যাংক।
দ্বিতীয় ক্যাটাগরির স্থাপনাগুলো হলো চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর, প্রধান বিমানবন্দর সমূহ, পেট্রোবাংলা ও বাখরাবাদ গ্যাস ফিল্ড, দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড এবং বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মুস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেছেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময় কঠোর নিরাপত্তা বলায় থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলেছেন, ক্যাটাগরি 1 ও 2 সবগুলো কেপিএভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, দেশে হঠাৎ করে যেহেতু জঙ্গি তৎপরতা বাড়েনি এবং এটি আগে থেকেই ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার আমলে যারা এর পৃষ্ঠপোষক ছিল তাদের কি আইনের আওতায় আনা হবে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।